বাংলাদেশের জনগণ বা সাধারণ ভোটার সবাই উৎসুক হয়ে অপেক্ষা করছেন। বিশেষ করে ২৪ ঘন্টারও কম সময় রয়েছে যে জনগণ বা সাধারণ ভোটার তারা তাদের মতামত তুলে ধরবেন যে কে হবেন তাদের পছন্দের জনপ্রতিনিধি। এবং এই বিষয়গুলো সামনে রেখে রাজনৈতিক দলগুলো তারা তাদের কর্মসূচি, তারা তাদের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বারবার তুলে ধরার চেষ্টা করেছেন গত বেশ কয়েকটা দিন। অর্থাৎ লক্ষ্য করেছেন যে নির্বাচনী ক্যাম্পেইন এবং প্রচার কিভাবে করেছেন এবং একই সাথে সাথে তারা প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর ইশতেহার। সাংবাদিকদেরও সেই সুযোগটা কই, কারণ সাংবাদিকরাও তো সর্বশেষ তুলে আনার জন্য চেষ্টা করছে। চ্যানেল 24-এর পর্দায় সকাল থেকে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন এবং দেখবেন আগামীকাল নির্বাচন এবং ফলাফল প্রকাশ পর্যন্ত আমরা বিরতিহীনভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবশেষ কী তথ্য রয়েছে। আজকে সারাদিনে আমাদের সহকর্মীরা বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে ভিজিট করেছেন, তারা ঘুরে দেখেছেন এবং দেখানোর চেষ্টা করেছেন যে সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন। বিশেষ করে নির্বাচনী সরঞ্জাম ইতিমধ্যে পৌঁছানো শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলা হয়েছে যে 10 লাখের উপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা নিয়োজিত রয়েছেন, তারা তৎপর রয়েছেন। সেই তৎপরতা আমরা লক্ষ্য করেছি সকাল থেকেই এবং সরকারের তরফ থেকে এবং নির্বাচন কমিশন বারবার নিশ্চিত করেছে যে সাধারণ ভোটাররা নির্বিঘ্নে আগামীকাল সকাল 7:30 থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আমরা এই পর্যায়ে আমাদের সম্মানিত অতিথিও রয়েছেন স্টুডিওতে, তিনি আমাদের সাথে যুক্ত হন এবং সকাল থেকে আমরা সেই নির্বাচন নিয়ে বিশ্লেষণ এবং তাদের কথাও শুনতে আগ্রহী। আমাদের সাথে রয়েছেন জনাব সোহরাব হাসান, তিনি সিনিয়র সাংবাদিক, সম্পাদক চর্চা। জনাব সোহরাব হাসান, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনাকেও শুভেচ্ছা, ধন্যবাদ। সংস্কারের কথা এবং প্রতিশ্রুতি দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করে এবং সেই দায়িত্ব 18 মাস শেষ করলো এবং সামনে নির্বাচন, বিশেষ করে আগামীকালকে। যেই সংস্কার এবং যেই প্রতিশ্রুতির কথা বলা হয়েছিল সেই প্রতিশ্রুতি রাখতে পারবে তাহলে? আর নির্বাচন কমিশনের যে প্রচার বা নির্বাচন কমিশনের যে প্রতিশ্রুতি তারা সেটা কিভাবে সম্পন্ন করেছে বা করবে বলে মনে করেন আপনি? ধন্যবাদ। একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার এসেছে, অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এই সরকারের প্রধান অঙ্গীকার ছিল সংস্কার, বিচার, নির্বাচন, অপরাধের বিচার, রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচনী তাদের করার কথা। প্রথমত নির্বাচনটি এখনও হয়নি, বেশ প্রস্তুতি, মহা আয়োজন বলবো। তো সংস্কারটা কতটা হয়েছে প্রশাসনিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্যসেবা খুব একটা বেশি এগিয়েছে এটি বলা যাবে না। হ্যাঁ, অনেকগুলো কমিশন হয়েছে, কমিশন সুপারিশ করেছে, কিন্তু সুপারিশে বাস্তবায়ন হয়নি। এখন এটা হতে পারে যে নির্বাচিত সরকার এসে করবে, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু করার কথা ছিল অনেকগুলো। জুলাই সনদে অনেক অঙ্গীকার আছে। একটি রাষ্ট্র কিভাবে গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে, সরকার ও বিরোধী দলের সম্পর্ক কী থাকবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে, এর একটা রূপরেখা এই জুলাই সনদে আছে। এটা নিয়েও সবাই যে সব ব্যাপারে একমত হয়েছেন তা নয়, অনেকে দ্বিমত পোষণ করেছেন, নোট অফ ডিসেন্ট দিয়েছেন। এসব মিলেই গণভোটের আয়োজন। আগামীকাল 12ই ফেব্রুয়ারি শুধু জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না, গণভোটও হচ্ছে। গণভোটে হা ও নায়ের বিধান আছে। যার পছন্দ তিনি হায়ে দেবেন এবং যার পছন্দ নয় তিনি নায়ে দেবেন। কিন্তু সরকার পক্ষ থেকে একটা প্রচার করা হচ্ছে যে যদি যথার্থভাবে এই সরকার যেহেতু এই সংস্কারগুলোর উদ্যোগ নিয়েছে, যে যদি সংস্কারের পক্ষে থাকেন তাহলে হা বলেন। কিন্তু এর কারিগরি জটিলতা আছে। 4টি প্রশ্নের কোনো একটির সাথে দ্বিমত থাকতে পারে কারো, তিনি কি করবেন, এসব প্রশ্ন অনেক আলোচনা হয়েছে। তারপরও ভোটাররা ভোট দিতে যাবেন এবং তারা দুটো ভোটই দেবেন আশা করি। প্রশ্ন হচ্ছে যে নির্বাচন নিয়ে এত মহা প্রস্তুতি কেন, কী কারণে প্রয়োজন? একজন সচেতন সজাগ নাগরিক যার বয়স 18-র বেশি, তিনি ভোট দিয়ে যাবেন, তার ভোট দেওয়া তার নাগরিক অধিকার। আর যারা ভোট গ্রহণ করবেন তারা কারিগরি দায়িত্বই পালন করেন, ব্যবস্থাপনার দায়িত্বে থাকে। কিন্তু এই যে মহা প্রস্তুতি,
একটা যুদ্ধ প্রস্তুতির মতো। আপনি দেখেছেন যে গত 1 মাস বা তারও বেশি সময় ধরে প্রথমত ছিল যে নির্বাচন হবে কি হবে না, নির্বাচনের তারিখ ছিল না। একটা তারিখ হলো, তারপরও এটা নিয়েও কিন্তু অনেক বলবো যে গত সপ্তাহ পর্যন্ত জনমনে কিন্তু সংশয় ছিল আদৌ সত্যি সত্যি নির্বাচন হবে তো। এখন যে প্রশ্নটি জ্বলন্ত প্রশ্ন সেটি হচ্ছে নির্বাচনটি কেমন হবে, অর্থাৎ প্রতিটি নাগরিক, নির্বাচন কমিশন যেভাবে বলেছেন যে প্রতিটি নাগরিক নির্ভয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা, এরকম পরিবেশটা তৈরি করাই হচ্ছে সরকার, নির্বাচন কমিশন। সোহরাব হোসেন, এই প্রসঙ্গে একটা প্রশ্নে আসি, প্রাসঙ্গিকভাবেই উঠে এসেছে যে আগামীকালকের যে ভোটাধিকার প্রয়োগ করবে সাধারণ ভোটাররা, কত শতাংশ ভোট পড়বে বলে মনে হয়? এই প্রশ্নের উত্তরে আমরা দেখেছি যে বলা হচ্ছে যে 55% মতো কেউ কেউ আশা করছেন। একই সাথে গতকালকে লক্ষ্য করেছি যে আমরা এক ব্রিফিংয়ে বলা হয়েছে যে 65 থেকে 70% পড়তে পারে। আপনার কি মনে হয় যে কত শতাংশ ভোট হলে এটাকে একটা অংশগ্রহণমূলক বা যে ভোটের উৎসবের কথা বলা হচ্ছে তাতে সবাই সন্তুষ্ট হবে? এই প্রশ্নটা কেন এসেছে? এই প্রশ্নটা এসেছে, আমরা 3টি নির্বাচনে দেখেছি কোনোভাবেই অংশগ্রহণমূলক বলা যাবে না। সেখানে রাজনৈতিক একটি বড় অংশ এই নির্বাচন প্রক্রিয়ার বাইরে ছিল। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি, জামাত ইসলামী বা অন্যান্য দল নির্বাচন প্রক্রিয়ার বাইরে ছিল। সরকার এমনভাবেই নির্বাচনটা সাজিয়েছে, এমন আইন কানুন করেছে, এমন ব্যবস্থা করেছে যাতে তারা নির্বাচনে না আসে। এবারেও কি পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে? প্রশ্ন হচ্ছে যে এবারেও তো আওয়ামী লীগের মতো একটি বড় দল, যে দল নির্বাহী আদেশে তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং সেই দলটি নির্বাচনী প্রক্রিয়া আসতে পারেনি, তার সহযোগী 14 দলের কেউ এই নির্বাচনে নেই। জাতীয় পার্টি আছে কিন্তু ততটা দৃশ্যমান না। এই কারণেই মানুষের মধ্যে প্রশ্ন যে নির্বাচনটি অংশগ্রহণমূলক হবে কতটা, নির্বাচনের ভোটার উপস্থিতি কত হবে। একটা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ যদি সুষ্ঠু শান্ত থাকে এবং কোনো রকম অঘটন না ঘটে তাহলে মানুষ নির্ভয়ে ভোট দিতে আসবে। সেখানে প্রশ্ন, সব মানুষকে আসবে, সব ভোটারকে আসবে? কারণ যে নির্বাচন মানে তো হচ্ছে পছন্দের উন্মুক্ত সুযোগ, না, পছন্দের উন্মুক্ত সুযোগ। প্রার্থিতা বাইরেও একজন ভোটারের জন্য পছন্দের উন্মুক্ত সুযোগ। এখন যারা ধরেন বহু বছর ধরে নৌকায় ভোট দিয়েছে, তাদের কাছে বিকল্প কি? হ্যাঁ, নৌকা যেহেতু থাকবে না, তারা বিকল্প দুটো। একটা হচ্ছে তারা অপেক্ষাকৃত কম বিপজ্জনক যাকে মনে করবেন বা নিরাপদ মনে করবেন ওই বাক্সে হয়তো ভোট দিবেন, অথবা ভোট দিতে যাবেন না। ভোট দিতে না যাওয়ারও একটি বিপদ আছে, বিশেষ করে গ্রামাঞ্চলে। শহরে হয়তো কে ভোট দিতে গেলেন, কে গেলেন না এটা কেউ দেখবেন না, কিন্তু মানে এটা কেউ নজরদারিতে থাকবে না। গ্রামে আমাদের গ্রাম সমাজ যে পাশাপাশি এবং এক ধরনের পারিবারিক বন্ধন, পাড়ার বন্ধন, গ্রামের সবাই যৌথবদ্ধ জীবন। তো এখানে বাধ্যবাধকতা আছে, আত্মীয়তার বিষয় আছে, পারিবারিক প্রভাব আছে, সামাজিক প্রভাব আছে, ইত্যাদির কারণে হয়তো ভোট দিতে যাবেন, কিন্তু কাকে দিবেন? এই কারণেই প্রশ্ন আসছে যে প্রথমে পররাষ্ট্র উপদেষ্টাকেই প্রশ্নটা করা হয়েছিল যে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নেই, সেক্ষেত্রে কত শতাংশ ভোট পড়বে এবং কত শতাংশ ভোট পড়লে অংশগ্রহণমূলক বলা যাবে। তিনি বলেছিলেন যে সবচেয়ে ভালো নির্বাচনের একটি 1991 সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে 55% ভোটার উপস্থিতি ছিল। পরবর্তীকালের নির্বাচনগুলোতে কিন্তু অনেক বেশি, 73, 75 এবং 87 পর্যন্ত। এখন 1991 সালের যে যোগাযোগ ব্যবস্থা আর আজকের যোগাযোগ ব্যবস্থা এক নয়, সুতরাং তখন 55 এটাই মেনে নেওয়া হয়েছিল। এমনকি 70-এর নির্বাচনেও এরকম
জি, ভোটার জি, উপস্থিত ছিল। জি, আজকে যদি 55 সেটাকে অংশগ্রহণ বলা যাবে কিনা, হ্যাঁ। এই সেই প্রশ্ন সেই তিনি আলোচনায় বলেছিলেন। ঘুরফির হ্যাঁ, এখন এর পরে জি। আরেকটি জরিপ, যে জরিপের হ্যাঁ, কথা হ্যাঁ। বললেন সেখানে আসছি আমরা একটু। জনাব সোহরাব হোসেন আমাদের সাথেই রয়েছেন। সোহরাব হোসেনের সাথে কথা হচ্ছিল এবং তিনি তার মতামত দিচ্ছেন। আমাদের সহকর্মী দেখছিলাম যে তারা বিভিন্ন কেন্দ্র থেকে জানাচ্ছিলেন, বিশেষ করে নির্বাচনী সরঞ্জাম সেটা যাতে খুব নিরাপদে পৌঁছে যায় সেটা নিয়ে কথা হচ্ছে। সরকার বলছে যে নিরাপত্তা নিয়ে বরাবরই একটা ঝুঁকি ছিল এবং এখনো যে নাই তা না। এটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও নানা সময় বক্তব্য দিয়েছেন। সোহরাব হোসেন, এইটা কত বড় চ্যালেঞ্জ হবে এই নির্বাচন কমিশনের জন্য, বিশেষ করে আগামীকালের নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করতে? এর আগে যেমন আমরা উপস্থিতি নিয়ে কথা বলছিলাম, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ যে নির্বাচনের ভোটার উপস্থিতি। ভোটার উপস্থিতি বেশি থাকলে তখন কিন্তু গোলযোগের আশঙ্কা কম থাকে। একটা হচ্ছে যে শুধু এক পক্ষের তো না, একাধিক পক্ষের ভোটাররা থাকে। সুতরাং এক ধরনের প্রতিযোগিতা এবং সবাই চায় যে তার পক্ষে ভোট বেশি আসুক। একটা তো প্রশ্ন এসেছে, আপনি পরে বলছিলেন যে কেউ কেউ বলছেন 65 থেকে 70% পর্যন্ত। সেটা হলে ভোটের ফলাফল একরকম হবে, আর যদি ভোটার উপস্থিতি কম হয় তাহলে কিন্তু আরেক রকম হবে এবং ভোটের পরিবেশও আরেক রকম হবে। আর যে বিষয়টি বলবো যে এই ভোটে তো একটা অপূর্ণতা থেকেই যাচ্ছে, একটা ঘাটতি থেকেই যাচ্ছে, যেহেতু আওয়ামী লীগের মতো একটি বড় দল এই নির্বাচন প্রক্রিয়ার বাইরে থেকে যাচ্ছে। এখন তারপরও মানুষের প্রত্যাশা, নির্বাচন কমিশনের প্রত্যাশা যে ভোটার উপস্থিতি বেশি হবে এবং নির্বাচনের পরিবেশটা সুন্দর থাকবে। আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল সরাসরি সম্প্রচারের কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সেখানে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি আজকে ব্রিফ করছিলেন। বিশেষ করে আজকে সকালে আপনারা লক্ষ্য করে থাকবেন যে বিদেশি পর্যবেক্ষক এই নির্বাচনকে যারা পর্যবেক্ষণ করবেন এবং তাদেরকে একটা ব্রিফিংয়ের জন্য একটা সেশন সেখানে আয়োজন করা হয়েছে, যেখানে আজ সকালে নির্বাচন কমিশনের সিইসি তিনিও সেখানে বক্তব্য রেখেছিলেন। সেই সেশন এখন পর্যন্ত চলছে। আমরা আপনাদের চেষ্টা করলাম সরাসরি সম্প্রচারে কিছুটা অংশ দেখানোর জন্য। জনাব সোহরাব হোসেন, আপনার কাছে আরেকবার চলে যেতে চাই। বলছিলেন যে কত শতাংশ ভোট হবে এবং আপনি বলছিলেন যে ভোটাররা যত বেশি আসবে, যত বেশি অংশগ্রহণ করবে, তত বেশি আরও গ্রহণযোগ্য হবে, একটা উৎসবমুখর পরিবেশও তৈরি হবে। আপনি কি মনে করেন যে এই যে ভোট কেন্দ্রগুলোতে উপস্থিতি বাড়ানোর জন্য কার কি ভূমিকা হতে পারে এখানে? প্রথম ভূমিকা তো ভোটারের নিজের, নিশ্চয়ই। যে তিনি ভোট দিতে যাবেন, তার পছন্দসই প্রার্থীকে ভোট দিয়ে তিনি নির্বাচিত করবেন। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, সরকারের, যে তারা ব্যবস্থাপনাটা সুন্দর মতো করবেন, যাতে ভয়ভীতি না থাকে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, এরকম কোনো ঘটনা না ঘটে, অর্থাৎ সন্ত্রাস থেকে দূরে থাকা। তৃতীয় দায়িত্ব হচ্ছে প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর। প্রতিযোগী রাজনৈতিক দল, প্রার্থী, সমর্থক এরা যদি নির্বাচনী আচরণবিধি মেনে চলে তাহলে এত পুলিশ, এত বাহিনীর এর প্রয়োজন হয় না। আপনি দেখেছেন যে উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে একটা ভোট কেন্দ্রে একটা বাক্স থাকে, সেখানে নাগরিকেরা তার ভোটটা দিয়ে আসে, এমনকি নির্ধারিত দিনের 7 দিন আগেও ভোট দিতে পারেন। ওখানে তার মানে এরকম ব্যবস্থা আছে। তা আমরা হচ্ছে এই যে নির্বাচনকে একটা যুদ্ধের মধ্যে নিয়ে যাচ্ছি এবং এর পেছনের কারণটা হচ্ছে রাজনৈতিক দল, প্রতিযোগী রাজনৈতিক দলের মধ্যে অস্থিরতা, অবিশ্বাস, এবং তিনি ভোটার টানার চেয়ে অন্য পক্ষ যাতে ভোট টানতে না পারে সেই চেষ্টাটা বেশি। আপনি দেখবেন যে রাজনীতি এই যে গত 15-20 দিন ধরে নেতারা যে বক্তৃতা বিবৃতি দিয়েছেন, তাতে জনগণের কাছে নিজের কর্মসূচি পরিকল্পনার কথা বলার চেয়ে অন্য কতটা খারাপ, তার প্রতিপক্ষ কতটা খারাপ এবং তার প্রতিপক্ষ যে জয়ী হয় দেশ ধ্বংস হয়ে যাবে, দেশের সর্বনাশ হয়ে যাবে, এই কথাবার্তাই তারা বেশি বলছেন। আমি মনে করি এটি আমাদের গণতান্ত্রিক যে সংস্কৃতি তার প্রচণ্ড ঘাটতি, এবং এটি আমরা যারা পথ দেখাবেন তারা যদি পথ হারা হন তাহলে তো সেই নির্বাচন
ভালো হয় না। নিশ্চয়ই। আর সেই নির্বাচনের মাধ্যমে যে সংসদ, সেই সংসদও ভালো হয় না। আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি, গত 3টি নির্বাচন না, এর আগের যে নির্বাচনগুলো খুব ভালো হয়েছে, কম বিতর্ক হয়েছে, সেই নির্বাচনের পর যে সংসদ পেয়েছি, সেই সংসদ তো আমরা কার্যকর হতে দেখিনি। নিশ্চয়ই জনাব সোহরাব হাসান, আপনি যথার্থই বলেছেন। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর ভূমিকা রয়েছে এবং শক্ত ভূমিকা পালন করতে হবে, বিশেষ করে আসছে নির্বাচনে, কালকে নির্বাচনে এবং ভোট কেন্দ্রগুলোতেও। ঈশ্বর, আপনার কাছে এই পর্যায়ে আবেগ, আমরা কথা বলছিলাম যে নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেটার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তৎপর রয়েছে। আমরা এটাও লক্ষ্য করেছি যে যখন নির্বাচনী প্রচারে যখন তৎপর ছিলেন কর্মীরা এবং বিশেষ করে মনোনয়ন যারা নিয়েছেন, যারা প্রার্থী, তারা আইন লঙ্ঘন করেছেন এবং অনেক অপ্রত্যাশিত ঘটনাও ঘটেছে। এখানে পুরোটা সময় প্রসঙ্গ এসছে যে যখন বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং একই সাথে সাথে নির্বাচনে একটা আইন রয়েছে যেটা নির্বাচন কমিশন বলে, সেই আইনের লঙ্ঘন আমরা লক্ষ্য করেছি। কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি, জনাব সোহরাব হাসান আপনাকে একটু জানিয়ে রাখি, ঠাকুরগাঁওয়ের জেলা জামায়াতের আমির তিনি অন্তত 50 লক্ষ টাকা সহ আটক হয়েছেন। টেলিভিশনে ব্রেকিং নিউজ যাচ্ছে। তো সার্বিকভাবে বিবেচনায় এটাও তো একটা এখন আগামীকাল নির্বাচন, ঠিক এই খবরটাকে আপনি কিভাবে দেখবেন? না, এটা তো আচরণবিধি লঙ্ঘনই। তিনি 60 লাখ টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন, কাকে দিচ্ছিলেন, 60 লাখ টাকা তিনি কোথা থেকে পেলেন, এই টাকাটা কি তার ব্যক্তিগত হলেও ব্যাংক থেকে এই টাকাটি তোলার প্রয়োজন হলো কেন? এবং তিনি টাকা নিয়ে তার নির্বাচনী এলাকায় গিয়েছেন। তিনি হয়তো প্রার্থী নন, ঠাকুরগাঁয়ের আমির, ঠাকুরগাঁও জামাতের আমির। আসলে আমাদের সমাজে যারা খুব বেশি নীতির কথা বলেন তারাই বোধহয় নীতি ভঙ্গ করেন, যারা খুব বেশি আদর্শের কথা বলেন তারাই বোধহয় আদর্শের বিপরীতে চলেন। এটি তো রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে এটি দেখে আসছি। কিন্তু জামাত ইসলামে যারা শুধু ইহকালের না, পরকালের নিশ্চয়তা দেন, পরকালে জান্নাতের নিশ্চয়তা দেন, তাদের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। এটি জামাতের ওই আমির অথবা সংশ্লিষ্ট নেতারা যারা দেশবাসীকে উপদেশ দিয়েছেন, তারা নিজেরাই বুকে হাত দিয়ে বলুন যে এই কাজটি ঠিক হয়েছে কিনা এবং এর কী প্রভাব। এটি তো একজন ধরা পড়েছেন, আরও অনেকে আগে আমরা দেখেছি যে ভোটের সিল সহ আটক হয়েছে। ভোটের সিল সহ পোস্টাল ব্যালট নিয়ে কেলেঙ্কারি হয়েছে। মানে এক ধরনের যা খুশি করার এই যে প্রবণতা, এবং এটি যদি শুধু জামাতের নেতারাই করেছেন তা না, বিএনপি বা অন্য দলের নেতারাও করতে পারেন। এর আগে বিএনপির বিরুদ্ধে যে সবচেয়ে বেশি অভিযোগ সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কার্যালয়ে, নির্বাচনী ক্যাম্পে হামলা চালানো, পুড়িয়ে দেওয়া। সুতরাং নিজেকে সংযত রাখা, এই যে প্রথমে বলছিলাম যে একটা যুদ্ধ প্রস্তুতি হবে কেন, নির্বাচন হবে, প্রতিটি নাগরিকের প্রতি আস্থা, তার প্রতি তো নাগরিক হিসেবে তার নিজের প্রতি তার আস্থা থাকবে, অন্যের আস্থা থাকবে এবং সে আস্থা রক্ষা করবেন। তিনি ভোট দিয়ে আসবেন। ভোটে যদি বাধা দেয় কেউ, সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। কিন্তু ভোটের পরিবেশ নষ্ট করার তো অধিকার কারো নেই। ভোটারদের মধ্যে ভয়ভীতি তৈরি করার তো অধিকার কারো নেই, এবং সেটি এ ধরনের পরিস্থিতিতে আতঙ্ক তৈরি হবে এবং মানুষ ভোট দিতে কম যাবে কেন্দ্রে, এবং কেন্দ্রে ভোট দিতে মানুষ কম গেলে তখন বিশৃঙ্খল অবস্থার সুযোগ থাকে। তা আমরা আশা করি সরকার প্রতিটি ক্ষেত্রেই যেই অন্যায় করুক, যে দলেরই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে, এবং সেটি জামাত হোক, বিএনপি হোক বা অন্য যে কোনো দলের হোক। আর সরকার আবার এমন পদক্ষেপ না নেওয়া হয় যার সরকারের নিরপেক্ষতা নিয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। আমরা আশা করি, দেখুন 24 ঘন্টাও বাকি নেই ভোট গ্রহণের, এর মধ্যে এই অঘটনটি কিন্তু জনমনে উদ্বেগ সৃষ্টি করে। নিশ্চয়ই। জনাব সোহরাব হাসান, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তবে ছোট্ট করে একটা উত্তর দিবেন যে এই নির্বাচনে ঠিক কোন কোন বিষয়গুলা রাজনৈতিক দলগুলো একজন আরেকজনের সাথে পার্থক্য গড়ে দিবে বলে মনে করেন? আমি এই উত্তরটা দিয়ে আপনার কাছ থেকে বিদায় নিতে চাই। না, প্রথমত হচ্ছে মানুষ সবাই তো কথার ফুলঝুরি ছড়ান, বক্তৃতা, সুন্দর বক্তৃতা দেন, চমৎকার প্রতিশ্রুতি দেন, কি করবেন, মানুষকে স্বপ্ন দেখান, কিন্তু মানুষ দেখতে চাইবে কাজ। ওই রাজনৈতিক দল বা ওই নেতা কি করেছেন, কি করবেন।
এক্ষেত্রে অতীতের অভিজ্ঞতা যেমন আবার সামনের স্বপ্নের কথাও বলবেন যে তার কর্মসূচিটা কি, সেখানে মানুষ জনজীবনের যে প্রধান সমস্যা সেই সমস্যাগুলো কোন দল বা কোন নেতা সবার সামনে নিয়ে আসছে। আর সেক্ষেত্রে তরুণদের সমস্যাটা কিন্তু সবচেয়ে বাংলাদেশে এই মুহূর্তে জ্বলন্ত সমস্যা হচ্ছে আপনার বেকারত্ব, অর্থাৎ কর্মসংস্থানের বিষয়টি আসবে। বাজারের অস্থিতিশীলতা, অর্থাৎ নিত্যপণ্যের দাম এটি সহনীয় রাখা, তারপর ব্যবসা বাণিজ্য। গত 17-18 মাস ধরে কিন্তু ব্যবসা বাণিজ্যে এক ধরনের স্থবিরতা। আমাদের রপ্তানির যে লক্ষ্যমাত্রা যাওয়ার কথা ছিল সেটি যায়নি, একমাত্র প্রবাসী আয় বাঁচিয়ে রেখেছে। সুতরাং রপ্তানির ক্ষেত্রে কোনো রকম মানে রপ্তানিটা কিভাবে বাড়ানো যাবে এ নিয়ে কার পরিকল্পনা আছে। শিক্ষা ও স্বাস্থ্যসেবা, শিক্ষার উপর কোন দল গুরুত্ব দিচ্ছেন, স্বাস্থ্যসেবা, দৈনন্দিন মানুষের জীবন জীবিকা, দারিদ্র্য। গত 18 মাসে কিন্তু দারিদ্র্য বেড়েছে বিশ্বব্যাংক এবং অন্যান্য নতুন সরকারের জন্য এগুলো চ্যালেঞ্জ হয়ে থাকবে, ভবিষ্যৎ সরকারের জন্য চ্যালেঞ্জ হবে। আবার যে অর্থনীতি যেখানে আছে, যেমন যুক্তরাষ্ট্রের সাথে যে শুল্ক চুক্তি করা হলো, সেই চুক্তির যে অভিঘাত সেটি জনজীবনে কতটাই করবে, আমাদের অর্থনীতিতে কি কতটা আঘাত আনবে, এইসব অনেকগুলো বিষয়। মানুষ অর্থনৈতিক সমস্যাটাই এই নির্বাচনে আদর্শের চেয়ে মানে আদর্শিক লড়াইয়ের চেয়ে অর্থনীতির লড়াইটাই মুখ্য ভূমিকা পালন করবে। এবং যে দল অর্থনীতিকে সামনে নিয়ে আসতে পারবে, অর্থনৈতিক সংকটগুলো সামনে নিয়ে এসে উত্তরণের একটা সমাধান দিবে, ভোটাররা তার প্রতি আস্থাশীল হবে। জনাব সোহরাব হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।